আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আপাতত এখনই বলছি না কি নিয়ে আলোচনা করব। একটু কার্ভ অ্যানালাইসিস করি, দেখা যাক কি হয়। হ্যাঁ, তো ধরো আমার কাছে একটা বৃত্ত আছে, কেমন? আমি একটা বৃত্ত কনসিডার করে নিলাম। এইভাবে চিন্তা করুন, ধরে নিলাম একটা বৃত্ত। সাপোজ যদি বৃত্তের মতো দেখতে হয় নাই, তাও ধরে নিলাম। আর একটু যদি গুছিয়ে আঁকি, এইভাবে আর কি, বিষয়টা এরকম হবে, কেমন? ওকে, তো চিন্তা করো, এটা হচ্ছে আমাদের বৃত্ত। তো এই বৃত্তের পরিধিটা কত? এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr, কেমন? তো এখন বৃত্তটা যদি একটা সিলিন্ডারের মতো হইতো, যদি এটা সিলিন্ডারের মতো হইতো, এই যে সিলিন্ডার, হ্যাঁ, তাহলে কি হতো? এই দিক দিয়ে তো আর কি থাকতো, নিচেও তো আর কি থাকতো, একটা বৃত্তের মতোই একটা অবস্থান ক্রিয়েট হতো। হ্যাঁ, তো তাহলে আমি যদি বলি এই সিলিন্ডারের বললাম যে এই সিলিন্ডারের টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তো বিষয়টা আসলে কেমন হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? এইদিকে মনে করো 2πr, এখানেও কত আছে? 2πr। তাহলে এইটা হচ্ছে আমাদের 2πr, আর এতটুকু এই যে এইখান থেকে শুরু করে, এই যে এখানে চিন্তা করো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তার টোটাল তার লেন্থ হচ্ছে l। তাহলে বলতে পারি কত? 2πr ইন্টু হচ্ছে l। ক্লিয়ার? তো আমি কিন্তু শুধু কেবল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করেছি, আমি কিন্তু তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করিনি। সমগ্র তলের ক্ষেত্রফল বের করলে কিন্তু সেটা অন্য কিছু হইতো। সেটা কি হইতো? তখন হয়তো যে মানে আমি আসলে তার শুধু এই সিলিন্ডারটার বাইরের যে অংশটুকু আছে, যে বাইরের যে পার্টটুকু আছে, তার আমি কি করছি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করছি। মানে তার আমি সাইডের অংশটুকুর ক্ষেত্রফল বের করছি পৃষ্ঠতলের, কেমন? তো তোমরা এগুলো আমরা 19 পড়েছো। যদি এটার আমি পুরোটা নিতাম, তাহলে কি হতো? পুরো যদি ক্ষেত্রফল বের করতাম, তাহলে আবার এমন হতো, ধরো উপরে কি আছে? উপরে একটা বৃত্ত আছে, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। নিচে যে বৃত্ত আছে সেই বৃত্তটার হচ্ছে আবার কত? πr², কেমন? এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে πr² আছে কয়টা? বলতো এখানে πr² আছে 2টা। হ্যাঁ, এখানে πr² আছে হচ্ছে 2টা, 2πr², তাই না? 2πr²। হ্যাঁ, তো এরপরে তুমি চিন্তা করো, এই টোটালটা হচ্ছে আমাদের πr², এইদিকে πr², এইদিকে হচ্ছে আমাদের πr²। তারপর হচ্ছে কি ভিতরের আবার এই যে এইখানে, এই যে এই ভিতরে কিন্তু এরকম আরো অনেকগুলো বৃত্ত আছে, সেগুলো আবার ক্ষেত্রফল নেওয়া লাগতো, সেগুলোকে আমার যোগ করা লাগতো। যোগ করলে হচ্ছে আমি পুরোটার আমি ক্ষেত্রফল পেতাম। তো ওইটা আমি করতেছি না, আমি শুধু কেবল কি করলাম? তার ল্যাটারাল অংশের, অর্থাৎ হচ্ছে তার সাইডের যে অংশটুকু আছে, আমি শুধু সাইডের অংশটুকু হিসাব করলাম। তো সাইডের অংশটুকুর ক্ষেত্রে আমি মানে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল, সেটা আমি কত পেলাম? সেটা হচ্ছে 2πr ইন্টু হচ্ছে l, কেমন? তো এইটা আমি এখানে রেখে দিলাম, এটা আমার হচ্ছে একটু পরে কাজে লাগবে। তো এখন দেখো, এটা ধরো আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই দিকটা হচ্ছে এক্স এর নেগেটিভ, এই দিকটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ, কেমন? তো আমি এই বরাবর একটা কার্ভ চিন্তা করলাম, এই বরাবর আমি একটা কার্ভ নিলাম, এতটুকু মনে করে একটা কার্ভ আমি রাখলাম, কেমন? ওকে, তো এই কার্ভের নাম এখন দিচ্ছি না, এটা পরে এই কার্ভের নাম আমি দিব। তো ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি, এই কার্ভের নাম হচ্ছে ফাংশন অফ এক্স। ওকে, তো এখন তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, খুব ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, ধরো খুব ভালো করে মন দিও, এই এক্স অক্ষ যেটা, এখানে একটা কলম নিলাম, এই কলমটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আর উপরের যে কার্ভটা আছে, এই যে এই কার্ভটা, এই যে উপরে স্যার যে কার্ভটা নিলাম, সেই কার্ভটা হচ্ছে, ভালো করে বুঝো, মানে বোঝানোর জন্য বললাম আর কি, আমার হাতের যেই, এই যে চিন্তা করো, আমার হাতের যে কলমটা আছে, সেই কলমটা হচ্ছে এক্স অক্ষ। হাতের যেটা কলমটা আছে সেই কলমটা হচ্ছে এক্স অক্ষ, কেমন? আর এই যে একটা সিলিন্ডারের মতো জিনিস নিলাম, মনে করো এটা আসলে একটা তোমাদেরকে বোঝানোর জন্য আসলে একটা বোতলকে একটু কেটে নিয়েছি। তো বোতলের ধরে নিলাম এই যে উপরের যে অংশটুকু আছে, হ্যাঁ, এই যে উপরের যে পার্টটা আছে, এই যে উপরে ধরে নিলাম এই যে এতটুকু অংশ, এই যে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে আমি কালার করে দিছি, এই যে এই জায়গাতে মনে করো মার্কার দিয়ে কালার করে দিছি। তো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই মার্কার দিয়ে যে কালার করে দিছি, সেই মার্কার দিয়ে কালার করার অংশটা হচ্ছে আমাদের এই গ্রাফটা। তার মানে আমি কিন্তু এই সিলিন্ডারে শুধু উপরের অংশটুকু নিছি, উপরের একটা লাইন নিছি, সেই লাইনটা হচ্ছে আসলে এইটা। ক্লিয়ার? তো এখন আমি কি করতেছি, এভাবে ভালো করে বুঝো, খেয়াল করো। হ্যাঁ, খুব সেন্সিটিভ জিনিস। ধরো এই এক্স অক্ষের মধ্যে এখানে রাখলাম, এই এক্স অক্ষের মধ্যে রাখলাম, আর এই কার্ভটা হচ্ছে এই কার্ভটা। এখন তুমি এই কার্ভটাকে তুমি এক্স অক্ষের রেসপেক্টে ঘোরাও, এই যে তুমি যে ঘোরাচ্ছ, এই যে এক্স অক্ষের রেসপেক্টে তুমি ঘোরাচ্ছ, ঘুরতে ঘুরতে আবার তুমি আগের জায়গায় আনলা। তো আগের জায়গায় আনার ফলে কি হয়েছে, মানে কার্ভ ছিল একটা, সেই কার্ভটা যখন আগের জায়গায় তৈরি হয়ে আসছে, তখন কিন্তু আমার এই ঠোঙাটা তৈরি হয়েছে, মানে এই সিলিন্ডারটা তৈরি হয়েছে।
বুঝতে পারলাম? মানে ঘটনাটা হচ্ছে এরকম যে এইখানে যে কার্ভটা আছে, এই যে বুঝাই খেয়াল করো, এখানে যে কার্ভটা আছে সেই কার্ভটা যখন মনে করো এইটা হচ্ছে এক্স অক্ষ, এই এক্স অক্ষের রেসপেক্টে সে যখন ঘুরতে সে যখন আবার এই আগের অবস্থানে ফেরত আসছে, তখন এই একটা কার্ভ মানে একটা নির্দিষ্ট এক্স অক্ষের রেসপেক্টে ঘোরার ফলে সে আসলে এই টাইপের এমন একটা সিলিন্ডার টাইপের অংশ সে তৈরি করবে। কেমন? তো এটার আমার দরকার নাই, বাকিটা হচ্ছে আমরা ক্যালকুলেশন থেকে বুঝতে পারবো। তো এখন চিন্তা করো, ঘটনাটা হচ্ছে এরকম যে এই কার্ভটা, বুঝো কথাটা, এই কার্ভটা যখন এক্স অক্ষের রেসপেক্টে ঘুরছে, তো সে কি করছে, সে এইটার দিকে দেখো, এটা সব দিকে সমান না, এটা কিন্তু দেখতে কিন্তু সব দিকে সমান, উপরের দিকে যতটুকু মানে সব দিক থেকে কিন্তু এটা আসলে সেম একই রকম। তার মানে সে নিচের দিকেও ঠিক একই রকম ভাবে, এই যে নিচের দিকেও ঠিক একই রকম ভাবে সে একটা কার্ভ ক্রিয়েট করে, হ্যাঁ, সেই কার্ভটা ধরে নিলাম হচ্ছে এইটা হচ্ছে সেই কার্ভটা। তাহলে এই কার্ভের খেয়াল করো, এই যে এইটার কি অবস্থা, এইটার নিচে একটা বৃত্ত, উপরেও একটা বৃত্ত। যতই এখানে কার্ভ থাকুক না কেন, আসলে ছোট ছোট অনেকগুলো বৃত্ত দিয়ে কিন্তু আসলে এটা গঠিত, অনেকগুলো বৃত্ত দিয়ে এটা গঠিত। তো এইটাও ঠিক একই কেস, হ্যাঁ। তো এইখানে কি হবে, এই যে এই জায়গাতে, এই যে আমি দিয়ে দিচ্ছি, এই যে এইখানে একটা বৃত্ত ক্রিয়েট হলো, ওকে, এই জায়গাতেও একটা বৃত্ত ক্রিয়েট হলো। বুঝছো ঘটনাটা? ক্লিয়ার? তো এইখানেও ঠিক একই কেস, কিন্তু এই যে এইখানেও কিন্তু একটা বৃত্ত, এইখানেও কিন্তু একটা বৃত্ত ক্রিয়েট হলো। তাহলে আসলে ঘটনাটা কি, আমার কার্ভ ছিল কতটুকু, আমার কার্ভ ছিল হচ্ছে এফএক্স কার্ভ ছিল, উপরের যে এফএক্স কার্ভটা, এই এফএক্স কার্ভটা এক্স অক্ষের রেসপেক্টে সে এই উপরের কার্ভটাকে আমি ঘুরাইছি, ঘোরানোর ফলে কিন্তু কি হয়ে গেছে, এরকম একটা সিলিন্ডারের মতো এটা বস্তু তৈরি হয়ে গেছে। যেই সিলিন্ডার বস্তুর, আমি আবার বলতেছি, এই সিলিন্ডার বস্তুর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত জায়গায় জায়গায় সব কিন্তু ছোট ছোট বৃত্ত। এই ছোট ছোট বৃত্তের কোথাও এখানে ছোট বৃত্ত, এখানে অনেক বড় বৃত্ত, ছোট বৃত্ত একটু বড় বাড়তে বড় বৃত্ত, মানে শেপটা এরকম ক্রিয়েট হয়েছে। ওকে, এখন বিষয়টা আসলে সবসময় যেমন হবে তা কিন্তু না। এই বক্ররেখাটা যদি সমান্তরাল রেখা হইতো, এই বক্ররেখাটা যদি কি হইতো, সমান্তরাল রেখা হইতো, তাহলে কিন্তু আমার এইরকম এটাকেও দেখতে একটা বালতির মতো, হ্যাঁ। তুমি যদি এটাকে এমন করে উঠাই দাও, তাহলে এটা কিন্তু একটা বালতির মতো শেপ হয়ে যাবে, হ্যাঁ। তো তুমি যদি এই উপরের কাপটাকে সোজা একটা সরল রেখা নিতা, তখন কিন্তু সে আসলে স্ট্রেট লাইনের একটা সিলিন্ডার হইতো, যেমন এটা এমন হইতো দেখতে। দেখো বুঝাই বলতেছি, এটা দেখতে একদম সেম এমন হইতো। এই দেখো, যদি আমি এই উপরের লাইনটাকে একদম এইভাবে সোজা নিতাম, তাহলে সে আসলে এইখানে এমন ক্রিয়েট করতো, এই যে এমন ক্রিয়েট করতো, দেখো এই এমন ক্রিয়েট করতো। ওকে, সে অ্যাকচুয়ালি একদম একটা সিলিন্ডার ক্রিয়েট করতো। বুঝাইতে পারলাম এতটুকু? ক্লিয়ার? ওকে, এবার এখানে কিছু বোঝার বিষয়বস্তু আছে। আমি প্রথম কথা বলছি যে আমি কিন্তু কোনো অবস্থাতেই এই পুরো সিলিন্ডারের ক্ষেত্রফল বের করবো না, বা এটা দেখতে যদিও সিলিন্ডার না, বাট কথার কথা বলে নিচ্ছি, আমি পুরো বস্তুটার ক্ষেত্রফল বের করবো না। আমার বিষয়বস্তু হচ্ছে সে কতটুকু তার পৃষ্ঠ, এই পৃষ্ঠ বলতে কি, এই যে সাইড দিয়ে, মানে ওই যে আমি যে একটু আগে যে তোমাদেরকে দেখাইলাম, যে একটা বৃত্ত নিয়ে দেখাইছিলাম, যে বৃত্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, শুধু পৃষ্ঠতল, নট সমগ্র পৃষ্ঠ, হ্যাঁ। তো এখন চিন্তা করো, তাহলে আমি কি করব, আমি কিন্তু এই উপরের যে বৃত্তটা আছে, এই বৃত্তের ক্ষেত্রফল আর নিচের বৃত্তের ক্ষেত্রফল নিলে আমার লাভ হবে না। আর উপরের বৃত্তের ক্ষেত্রফল আর নিচের বৃত্ত যদি ক্ষেত্রফল নিয়ে ফেলি, তাহলে আমি সমগ্র পৃষ্ঠ নিয়ে ফেলবো। তাহলে আমি কি করবো, সাইড নিয়ে কাজ করব। তো আমি একটা কাজ করি, আমি এখানে মাঝখানে একটা ছোট বৃত্ত নিয়ে চিন্তা করতেছি, ভালো করে খেয়াল করো। আমি এখানে একটা ছোট বৃত্ত নিচ্ছি, ছোট বৃত্তটা একটু ভালো করে তোমাদেরকে বুঝাই। এইটা হচ্ছে আমাদের ছোট বৃত্ত, মাঝখান থেকে নিলাম, এইটা একটা ছোট বৃত্তের একটা অংশ, এইটা হচ্ছে ছোট বৃত্তের একটা অংশ। আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য এইভাবে দিলাম। ওকে, মানে এটা হচ্ছে বৃত্ত। এখন তুমি আমাকে প্রশ্ন করবে যে স্যার আপনি এখানে আবার এমন কেন, এই যে এমন কেন দিচ্ছেন, এই যে এই দিকটা কেন ডাবল লাইন দিচ্ছেন? আসলে কি, আমি যে বৃত্তটা নিছি সেই বৃত্তটা ধরে নিলাম, মানে আসলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি বৃত্ত নেই, আমি এইখান থেকে শুরু করে এই যে কার্ভটা আছে, এই কার্ভের এই এতটুকু একটা সেগমেন্ট আমি কেটে নিছি। মানে যদিও এখানে ভিতরে একটা বৃত্ত আছে, কিন্তু আমি ধর একটা সেগমেন্ট কাটছি, আমার সেগমেন্ট হচ্ছে এতটুকু। এই দেখো, আমার এই সেগমেন্ট হচ্ছে এতটুকু সেগমেন্ট, এই যে এতটুকু, এই যে এতটুকু, মানে ধরে নিলাম যে এখানে বৃত্ত আছে। আচ্ছা, বৃত্ত যদি আঁকি, তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে আমার সেই বৃত্ত, কেমন? কিন্তু এই বৃত্তটার আমি এতটুকু সেগমেন্ট কাটছি। ধরো পুরোপুরি যদি এটা সিলিন্ডার হইতো, তাহলে বড় হইতো, বড় করে না নিয়ে আমি এই যে এতটুকু অংশ দিলাম, মনে করো এই এতটুকু অংশ দিলাম, ঠিক আছে, এতটুকু অংশ দিলাম। ওকে, ক্লিয়ার?
তো এখন তুমি চিন্তা করো, এতটুকু আমি নিলাম, ওকে। এখন তুমি একটা জিনিস ভাবো, এই যে আমি যে বৃত্তটা নিলাম, এই যে ভিতরে যে আমি যে বলতেছি এখানে বৃত্ত, এখানে বৃত্ত, এখানেও বৃত্ত, অনেকগুলো বৃত্ত আছে, এই বৃত্তের অবশ্যই একটা ব্যাসার্ধ আছে, আছে না ব্যাসার্ধ? দেখো এই বৃত্তের ব্যাসার্ধের উপরে, আমি আবার বলতেছি, এই বৃত্তের ব্যাসার্ধের উপরে আসলে উপরের কারটা নির্ভর করে। কেন দেখো তো, এই দেখো, ধরো এখান থেকে তুমি যদি হিসাব করো, ধরো এটা এটা মনে করো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, বুঝো ভালো করে, এইটা হচ্ছে কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে কিন্তু এইটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে এতটুকু ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ, তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধটা ছোট, তাই না? ব্যাসার্ধ কিন্তু ছোট। আমি যদি এখানে হিসাব করি, ধরো এইখানে যদি হিসাব করতাম, যদি এইখানে হিসাব করতাম, তাহলে এইখান থেকে চিন্তা করো এই পর্যন্ত, এটা কিন্তু ব্যাসার্ধ একটু বেশি, এইখান থেকে এটা কিন্তু ব্যাসার্ধ, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমি যদি চিন্তা করি রেডিয়াস, এইখানকার রেডিয়াস কিন্তু আরো বড়, তাই না? আরো বড়। তার মানে আমরা জানি এফএক্সটা কখন হবে, আমরা জানি এফএক্স এর মানটা মানে ওয়াই এর মানটা, এফএক্স মানে তো আসলে ওয়াই, ওয়াই এর মানটা আসলে কার উপর নির্ভর করে, এক্স এর উপর নির্ভর করে। কিন্তু বাট এইটা এমন একটা ডায়াগ্রাম এখন ক্রিয়েট হয়ে গেছে, যেই ডায়াগ্রামে ওয়াই এর মানটা মানে এফএক্স এর মানটা নির্ভর করে আসলে আর এর উপরে, ব্যাসার্ধের উপরে। ব্যাসার্ধ কম মানে হচ্ছে ওয়াই এর মানটা কম, ব্যাসার্ধ বাড়ছে মানে ওয়াই এর মানটা বাড়তেছে। বুঝতে পারলাম? তার মানে এখানে আসলে ওয়াই বলতে আর কিছু নাই, ওয়াইটা হয়ে গেছে আসলে আর। বুঝতে পারলাম? ওকে, তার মানে আর হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, যেটা আর সেটাই হচ্ছে আমাদের ওয়াই। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এক্স এর ভ্যালু বলতে আসলে আমরা কিছু, আমরা আসলে ওয়াই বলতে আসলে এখন আমরা আর বুঝবো, মানে ওয়াই এর লেন্থ আসলে কার উপর নির্ভর করতেছে, আর এর উপর নির্ভর করতেছে। তাই এখানে এফ এক্স চিন্তা করে আর কোনো লাভ নেই, ওয়াই বলতে আসলে বুঝবো চার, কারণ লেন্থ, ওয়াই হচ্ছে লেন্থ, তো লেন্থটা কার উপর ডিপেন্ডস, আর এর উপর ডিপেন্ডস করতেছে, মানে প্রতিটা বৃত্তের ব্যাসার্ধের উপরে ডিপেন্ডস করতেছে। ক্লিয়ার? ওকে, তো এখন তুমি চিন্তা করো এখানে তাহলে ঘটনাটা কি ঘটে। এখানে এই যে ছোট বৃত্তটা যে আমি নিলাম, এই যে ছোট বৃত্ত যে নিলাম, এই মানে বৃত্তের যেটা সেগমেন্ট আমি নিলাম, এই সেগমেন্টটা এই উপরের এই যে ভ্যালুটা চিন্তা করো, এই যে এইটাকে আমি নিলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এটা নিলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু বি পয়েন্ট। আমি এগুলোকে মার্ক করে দিচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এক্স ইকুয়ালস টু বি পয়েন্ট আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। তো এই এক্স ইকুয়ালস টু এ মানে হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অনেকগুলো তো বৃত্ত আঁকা যাবে, তার মধ্যে এই বৃত্তটা ছোট একটা অংশ নিছে না, তো ধরে নিলাম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো কার্ভের দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম হচ্ছে এল। কি ধরে নিলাম বলো তো? বড় হাতের এল ধরে নিলাম। তাহলে এই ছোট্ট যে সেগমেন্টটুকু আছে, এই যে ছোট্ট সেগমেন্টটুকু আছে মানে বৃত্তের যে সেগমেন্টটুকু, যে এই বৃত্তটা কেটে নিছি, তার সেগমেন্ট ধরে নিলাম হচ্ছে ডিএল। কি বলতো? ডিএল। তাহলে এই সেগমেন্টটাকে যদি এখানে বাইরে নিয়ে আসি, আমি এখানে ড্র করলাম, আমি এই সেগমেন্টটাকে এখানে বাইরে ড্র করলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্র সেই দৈর্ঘ্যটুকু। ওকে, বুঝো স্যারের কথাগুলো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অংশটুকু, স্যার মার্ক করে দিচ্ছি। তাহলে এইটা যদি ক্ষুদ্র অংশটুকু হয়, ছেলেমেয়েরা বলো তো এটার মানটা কত? এইটা হচ্ছে আমাদের সেই ডিএল, এই যে সেই ডিএল, আর এইটা হচ্ছে আমাদের উপরের বৃত্ত। তো বৃত্তের এটা পরিধিটা কত? বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তো তোমাকে আমি একটু আগে কি বলছিলাম যে বৃত্তের এখানে ল্যাটারাল যে সারফেসটা, আমি কিন্তু ভিতরের ক্ষেত্রফলটা নিব না, ভিতরে কিন্তু ফাঁপা, মানে ভিতরে কিন্তু খালি। আমি যদি এখানে পায়ার স্কোয়ার হিসাব করে ফেলি, তাতে ভিতরটাও নিয়ে ফেললাম, ভিতরটা নিব না। তাহলে উপরের অংশটুকু হচ্ছে 2πr, 2πr এর সাথে আমি কি করবো, আমি জানি যে বৃত্তের পরিধির সাথে এই যতটুকু উচ্চতা, ওই যে একটু পড়াইলাম তোমাদের একদম ক্লাসের শুরুতে 2πrl, হ্যাঁ, সেটা হচ্ছে বৃত্তের কি ল্যাটারাল সারফেসের এরিয়া। তো এটা হচ্ছে কত হবে এখানে? 2πr ইন্টু হচ্ছে ডিএল, ইন্টু হচ্ছে কত? ডিএল। ক্লিয়ার? ছোটবেলা যে সূত্র পড়ছিলাম 2πrl, সেখান থেকে লিখলাম হচ্ছে 2πr ইন্টু হচ্ছে ডিএল। এখন চিন্তা করো তুমি, আমার তো এইরকম বৃত্তাকার চাকতি আছে এখানে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলা, কতগুলো আছে? অনেকগুলা আছে। তাহলে এখন একটা চাকতির জন্য মানে এই একটা চাকতি কিন্তু এতটুকু, মানে ওই টোটাল যে লেন্থ, যে আর্ক লেন্থ যে এল এর এক্স ইকুয়ালস টু এ থেকে এই বি পর্যন্ত, সে কিন্তু এতটুকু অংশ নিয়ে ফেলছে, এই এতটুকু অংশ নিছে। এই এতটুকু অংশের জন্য আমি মানে একটা চাকতির জন্য আমি সারফেস এরিয়া কত পেয়েছি? 2πr ইন্টু ডিএল। তাহলে আমার টোটালটা কত লাগবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত লাগবে না? তাহলে এর জন্য আমি কি বলতে পারি বলতো? আমার টোটালটা তাহলে কত হবে? ইন্টিগ্রেশন যদি আমি করি, আমরা ইন্টিগ্রেশন মানে কি, মানে হচ্ছে সবগুলোকে যোগ করা। তাহলে আমাদের যোগ করতে হবে কত? এরকম এই 2πr, এই যে 2πr ডিএল, হ্যাঁ,
এইরকম এইরকম সেগমেন্ট আমাকে যোগ করতে হবে কতগুলা, একবার এক্স ইকুয়ালস টু, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাকে যোগ করতে হবে, এই যে এই পর্যন্ত আমাকে যোগ করতে হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে ঘটনাটা কি হয়, তাহলে আমার এই ফর্মুলাটা কি দাঁড়াবে হচ্ছে এরকম, যে টোটাল এই যে এখান থেকে শুরু করে এই লেংথের জন্য টোটাল আমার এরিয়াটা কি দাঁড়াবে হচ্ছে এরকম, যে এ থেকে বি 2 পাই। আমি বলেছিলাম যে এখানে আর বলতে আমি কি বুঝবো, আর বলতে বুঝবো হচ্ছে ওয়াই, কারণ লেংথের যে দৈর্ঘ্যটা সেটা আসলে ডিপেন্ডস করে প্রত্যেকটা বৃত্তের পরিধির জন্য, পরিধিকে ডিপেন্ড করে, হ্যাঁ, ডিফাইন করে। তাহলে 2 পাই, আর বলতে বুঝবো হচ্ছে ওয়াই, আর এখানে হচ্ছে ডিএল। ওকে, এবার পড়ছি হচ্ছে আসল বিপদে। ডিএল দিয়ে এখন আমি কি বুঝবো, ডিএল দিয়ে কিন্তু আমি বুঝতেছি এই ছোট্ট ক্ষুদ্র সেগমেন্ট, কিন্তু আমার এই ছোট্ট সেগমেন্টগুলো তার হবে না, আমাকে নিতে হবে এইখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে একটা আর্ক লেংথ। এখন দেখো আমি আর্ক লেংথটা বোঝাচ্ছি, খেয়াল করো, চিন্তা করো, খুব মনোযোগ দিও, হ্যাঁ। ধরো এইটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এইটাই আমি আবার আঁকলাম, এইটাই আমি আবার আঁকলাম, ওকে। তো এটাকে আমি এইভাবে দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু এ, এটা হচ্ছে কত আমাদের এক্স ইকুয়ালস টু বি, হ্যাঁ। তো আমি হচ্ছে চিন্তা করো, আমি হচ্ছে একদম ছোট্ট একটা সেগমেন্ট নিলাম। তো এই সেগমেন্টটা এত ছোট নিব, এই সেগমেন্টটা এত ছোট নিব, এইটা টোটাল এখান থেকে যদি টোটাল এটা লেংথ এল হয়, ধরে নিলাম এইটা হচ্ছে ডিএল, ছোট ডিএল, ওকে। তাহলে এইটা যদি আমাদের এক্স এক্সিস হয়, তাহলে এইটা ডিএক্স না, এটা মানে এই অংশটা এত ছোট নিব যেন এইটা আসলে সরল রেখায় পরিণত হয়ে যায়। কিছু পরিণত হয়ে যায়? সরল রেখা। মানে অর্থাৎ হচ্ছে যে এখানে আর কোনো বক্ররেখা থাকে না, কারণ আমরা জানি ছোট ছোট বক্ররেখা মানে বড় বড় বক্ররেখাগুলো ছোট ছোট সরল রেখা দ্বারা গঠিত। তো এই সেগমেন্টটা এত ছোট যে ডিএলটা আসলে একটা সরল রেখা। তাহলে এইখানে যদি লম্বটা নিই, তাহলে এইটাও ডিএক্স, কারণ এটা ডিএক্স। আর এইটা যদি আমাদের ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভ হইতো, তাহলে এইটা হয়তো আমাদের ওয়াই লেংথ, এগুলো সব ওয়াই। তাহলে এই এতটুকু অংশ হচ্ছে আমাদের কত, ক্ষুদ্র ওয়াই, কারণ এইটা যদি ওয়াই হয় তাহলে এটা হবে ডি ওয়াই, এটাই স্বাভাবিক। তাহলে এই জায়গাতে যদি আবার 90 ডিগ্রি ক্রিয়েট হয়, তাহলে আমি বলতে পারি যে স্যার এই যে ছোট্ট একটা ত্রিভুজ ক্রিয়েট হয়, এখানে পিথাগোরাসের রুলস অনুযায়ী বলতে পারি যে ডিএল স্কোয়ার ইকুয়ালস টু ডি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত, ডিএক্স স্কোয়ার। বলতে পারি না? অবশ্যই এটা আমি বলতে এবং লিখতে পারি, এটা বলতেও পারি লিখতেও পারি। ক্লিয়ার? তাহলে এর পরের লাইনটা কি হয় ছেলেমেয়েরা একটু বলো তো। এই ডিএল স্কোয়ারটা এটা বাম পাশে পড়ে থাকুক, এটা বাম পাশে পড়ে থাকুক, তুমি ডি ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে ফেলো। কমন নিলে এখানে কি অবস্থা হবে, আচ্ছা আমি একটু নিচে লিখতেছি, ডিএল স্কোয়ারটা এখানে রাখলাম, ডি ওয়াই স্কোয়ারটা আমি কমন নিচ্ছি। তো কমন নিলে এখানে কত হবে, 1 প্লাস, ওকে, 1 প্লাস ডিওয়াই না আনি কমন নিয়ে তুমি একটা কাজ করো বোঝানোর সুবিধার্থে, ডিএক্স স্কোয়ারটা কমন নাও। তো ডিএক্স স্কোয়ারটা কমন নিলে কত হবে, এখানে হবে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে কি অবস্থা হবে, ডিওয়াই এর উপর স্কোয়ার, ডিএক্স এর উপর স্কোয়ার। তাহলে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এইখানে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। কোনো আপত্তি আছে? আবার বলতেছি, ডিএক্স স্কোয়ারটা কমন গেছে, তাহলে এখানে থাকবে 1, ডিওয়াই স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার হওয়ার কথা, তো দুইটার উপরে যেহেতু স্কোয়ার আমি লিখলাম ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কার ভ্যালু, এটা হচ্ছে আমাদের ডিএল স্কোয়ার ভ্যালু। তাহলে শুধু ডিএলটার ভ্যালু কত হবে, শুধু ডিএলটার ভ্যালুটা অনেকটা এরকম না, যে ডিএলটার ভ্যালু এখানে যদি স্কোয়ার আছে, দ্যাট মিনস রুট ওভার, চিন্তা করো, রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, ওকে। আর এইটার উপর কিন্তু রুট হওয়ার কথা হয়, যে এইটার উপরেও স্কোয়ার কাটাকাটি গেলে এখানে শুধু ডিএক্স না, তাই না? তাহলে এইটা কার লেংথ, এইটা হচ্ছে বাবা এই যে এইখান থেকে শুরু করে এই কার্ভের, এই পুরো কার্ভের এতটুকু ক্ষুদ্র অংশের লেংথ। তো আমি যদি এখানে ইন্টিগ্রেট করে দিই, যদি আমি এইখানে ইন্টিগ্রেট করে দিই, এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করে দিই, তাহলে কি হবে, এই ক্ষুদ্র ডিএলগুলো যোগ হয়ে পুরো লেংথটা পাওয়া যাবে না, পুরো লেংথটা পাওয়া যাবে না, তখন কি একটা ডিএল থাকবে, থাকবে না। মানে আমি যদি এটাকে এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করি, তখন এই ডিএলটাই হয়ে যাবে টোটাল লেংথ। কি হয়ে যাবে এটা, টোটাল লেংথ। তার মানে আমি বলতে পারি যে টোটাল লেংথের সূত্র হচ্ছে, টোটাল লেংথের ফর্মুলা হচ্ছে যে এ থেকে বি রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার ইনটু হচ্ছে ডিএক্স। তো এইখানেও তো আমার একই কেস, এই জায়গাতেও তো আমার একই কেস। এই দেখো, এই যে চিন্তা করো, আমি এখানে এসে রেখে দিয়েছিলাম যে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি প্রত্যেকটা বৃত্তকে আমি কাউন্ট করতে হবে। তো আমি একটা ছোট বৃত্ত কাউন্ট করছিলাম, সেটা হচ্ছে 2 পাই ওয়াই হচ্ছে ডিএল, হ্যাঁ, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে ল্যাটারাল দিক থেকে, সাইডের দিক থেকে, ভিতরটা নেওয়া যাবে না। তাহলে আমি যদি টোটাল এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে এখানে ডিএল থাকবে, থাকবে ডিএল না, এটা তখন কিসে কনভার্ট হয়ে যাবে, এই জিনিসটা তখন কনভার্ট হয়ে, এই জিনিসটা তখন যখন আমি এ থেকে বি পর্যন্ত নিব, তখন এই ডিএলটা কনভার্ট হয়ে কিসে পরিণত হয়ে যাবে, এটা এলে পরিণত হয়ে যাবে।
তাহলে ফর্মুলাটা কি গিয়ে দাঁড়াবে যে এ থেকে বি 2 পাই ওয়াইটা ঠিকঠাক থাকবে, আর এই ডিএলটা পরিণত হবে হচ্ছে এলে। কিসে পরিণত হবে? বড় হাতের এলে পরিণত হবে। আর এই এল এর মানটা দেখো আমি এখানে বের করে রাখছি। এই এল এর মানটা হচ্ছে আমাদের এইটা, এইটা হচ্ছে এদের মান। এদের মানটা কত? এ থেকে বি হচ্ছে ইন্টিগ্রেট ভ্যালু, এই যে এ থেকে বি হচ্ছে ইন্টিগ্রেট ভ্যালু 2 পাই ওয়াই। তা তুমি লিখে রাখো এ থেকে বি, আর এখানে কত 2 পাই ওয়াই। এল বলতে কত? এটা না, এইটাকে এখানে তুমি সাইডে লিখে দাও যে রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। ওকে, বোর্ডে দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে সারফেস অফ রিভলিউশনের এরিয়া বের করার ফর্মুলা। ক্লিয়ার? বুঝতে পারলাম? এটা হচ্ছে এটা বুঝলাম। তবে এখানে কথা হচ্ছে এখানে কিন্তু আমি এই যে প্রথম যে ওয়াই ইকুয়ালস টু এফ যে কার্ভটা ছিল তাকে আমি কার রেসপেক্টে আমি তাকে ঘুরাইছিলাম, আমি তাকে কিন্তু এক্স অক্ষের রেসপেক্টে ঘুরাইছিলাম। তো ছবিটা যদি আমি সোজা করে নিতাম, সোজা করে নিলে তখন কি হতো? তখন আসলে ওয়াই অক্ষের রেসপেক্টে ঘুরাইতাম। ওকে, তো যাই হোক, আপাতত আমি শুধু এতটুকু লিখে দিচ্ছি। তো তোমরা হচ্ছে যে যখন ওয়াই অক্ষের রেসপেক্টে যখন আমি ঘুরাবো তখন শুধু কেবল কি হবে? এই ওয়াইয়ের জায়গায় শুধু কেবল এক্স আসবে, এগুলো খালি কেবল চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? তো যাই হোক, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে সারফেস অফ রিভলিউশনের কন্ডিশনগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। মোটামুটি চেষ্টা করেছি। ইনশাল্লাহ সামনে ক্লাসগুলো হচ্ছে আমি আবার প্রোভাইড করব। তো তোমরা আপাতত ফর্মুলার ক্লাসটা একটু ভালো করে দেখবে, কীভাবে ফর্মুলাটা ক্রিয়েট হলো, ফর্মুলা ক্রিয়েট কীভাবে হলো, এইটা যে বুঝবে না তার পক্ষে আসলে অঙ্ক বোঝা সম্ভব না। ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকবে। সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।